প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আমরা আজ আমাদের অনুষ্ঠানে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আমাদের সাথে আরও আছেন আফসান চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। আমরা মূলত 21শে ফেব্রুয়ারি পালন করলাম যথাযথ মর্যাদায়। 21 আমাদের যে ইতিহাসের প্রতিটি যে আন্দোলন তার পথ দেখিয়েছে। তো শুরুতে আমরা সেই 21কে আপনারা কিভাবে দেখেছেন, এখনকার 21-এর যে প্রাথমিক আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। আজকে 21শে ফেব্রুয়ারি 52 ভাষা আন্দোলন বলে যেটাকে আমরা আখ্যায়িত করে থাকি, তারই একটা ঐতিহাসিক পটভূমিতে শহীদ দিবস হিসেবে এই দিনটি পালন করা হয় এবং সেই কারণে এটা অত্যন্ত আমার নিজের আবেগের জায়গা থেকে সেই ভাষা সংগ্রামের শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং সম্ভবত সঙ্গে সঙ্গে এর পরবর্তীকালে যারা অগণিত লাখ লাখ মানুষ বিভিন্ন পর্যায়ে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতিও এই দিনে শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। এই কথাটার একটা অর্থ আছে, কেননা 52 সালের 21শে ফেব্রুয়ারি যে প্রথম সরকারের নির্যাতনে শহীদ হলো তা কিন্তু না। দেশ ভাগ হওয়ার পর যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলো তারপর থেকেই কিন্তু অসংখ্য ঘটনার ভেতর দিয়ে মানুষের উপরে গুলি চালানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, অনেকে শহীদ হয়েছে এবং 52 পরেও অনেকে শহীদ হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে তো 30 লক্ষ মানুষ তারা আত্মাহুতি দিয়েছে। কিন্তু এই দিনটাকে আমরা প্রতীকী হিসেবে সমস্ত শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা দিন হিসেবে কিন্তু মানুষের, আমাদের জাতির মননে সেটা দৃঢ় একটা স্থান করে নিয়েছিল। অবশ্য এখন আরেকটা কথা এটার সঙ্গে যুক্ত হয়েছে, আমরা এটা ভাষা শহীদ দিবস অনেকে বলার চেষ্টা করত। সম্প্রতিকালে এটা জাতিসংঘের সম্মতিতে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে এবং বিশ্বব্যাপী এটা পালিত হওয়ার কথা অনেক দেশ করে। আমার ধারণা আস্তে আস্তে এটা আমরা আরো প্রসারিত করতে পারবো। এখন এইটার ভেতরেও একটা তাৎপর্য আছে আমি মনে করি, কেন যখন আন্তর্জাতিক ভাষা দিবস বা মাতৃভাষা দিবস হিসেবে আমরা এইটাকে আখ্যায়িত করি তখন স্বাভাবিকভাবেই এইটার ভেতরে একটা গণতান্ত্রিক বোধ প্রকাশিত হয়। সেটা হলো পৃথিবীতে সারা বিশ্বে যত জাতি আছে প্রত্যেকেরই নিজ নিজ ভাষা চর্চা করার এবং সেটার সমৃদ্ধি সাধনের জন্য তার অবারিত সুযোগ এবং অধিকার থাকা প্রয়োজন। তবে আমি একটু বাঙালি জাতি হিসেবে বা এই দেশের নাগরিক হিসেবে একটু সংকুচিত বোধ করছি এবং সত্য কথা বলতে একটু লজ্জা বোধ করছি এই কারণে যে এইটাকে একটা সাফল্য বলে আমরা চিহ্নিত করছি, কিন্তু তাহলে পরে আমাদের বাংলাদেশের ভিতরে বাংলা ভাষাভাষী ছাড়া যেসব আদিবাসী এবং অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষগুলো বসবাস করে তাদের ভাষার বিকাশের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু মনোযোগী হওয়া দরকার সেটা তো করছেই না, বরঞ্চ সেইটার উপরে নানা রকম দমন পীড়ন চালানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা কলঙ্কের একটা ঘটনা হিসেবেই আমি আখ্যায়িত করতে চাই। আমাদের সঙ্গে সঙ্গে এটাও মনে রাখা দরকার যে আন্দোলনটা ভাষার দাবিতে হলো সেটার সঙ্গে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত ছিল। একটা হলো পাকিস্তান যে ধর্মভিত্তিক জাতীয়তার মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়ে তারা দ্বিজাতি তত্ত্বটাকে হাজির করেছিল, ভাষা আন্দোলন কিন্তু সেইটা নাকচ করেই তার চেতনার স্ফুরণ ঘটেছে। দ্বিতীয়ত এটার ভিতরে একটা গণতান্ত্রিক চেতনার জায়গা ছিল, কেননা ভাষা আন্দোলনের সময় আমরা পাকিস্তানের 54% মানুষ, তো অধিকাংশের যে ভাষা সেইটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে রাষ্ট্রভাষা হিসেবে দাবি করতে পারতাম। কিন্তু ভাষা আন্দোলনের যারা সিপাহ সালার ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, তারা কিন্তু সেটা দাবিটা এইভাবে করেছিল যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হতে হবে, অর্থাৎ পাকিস্তানের অন্যান্য ভাষাভাষী জাতি তাদের যে ভাষার অধিকার সেটাকে অস্বীকার করে বাংলা ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়া, এইভাবে আমরা কিন্তু করিনি। এবং সেটারই প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে এটাকে চিহ্নিত করা হলো। লাস্ট একটা খালি মন্তব্য আমি না করে পারি না, যে ভাষার মর্যাদার কথা যদি বলি তাহলে দুই দিক থেকে এটা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আমরা যখন 21শে ফেব্রুয়ারি করতাম তার আগে বিরাট করে আমাদের কিন্তু আওয়াজ উঠত যে সর্বস্তরে বাংলা ভাষা চালু করো। আপনি এখন ঢাকা শহরে বা অন্যান্য শহরে দেখেন দোকানপাট কোনো জায়গায় আপনি বাংলা সাইনবোর্ড খুব বেশি পাবেন না। আমি এনটিভিকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এই অনুষ্ঠানের নাম দিয়েছেন এই সময়। আপনার ঢাকার যতগুলো চ্যানেল আছে দেখবেন লেট নাইট অমুক সমুক ইত্যাদি এই টক শোর নামগুলো ইংরেজি হয়ে গেছে। ছায়াছবি যেগুলো বের হয় তার শতকরা 90% হলো ইংরেজি নামকরণ। টেলিভিশনে যে নাটকগুলো হয় তার বেশিরভাগ হলো ইংরেজি নামকরণ। এবং আমাদের উচ্চ আদালতে এখনো পর্যন্ত বাংলা ভাষা ব্যবহার সেটা কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি। আজকে প্রধান চিফ জাস্টিস প্রধান বিচারপতি উনি বলেছেন যে একটু কঠিন আদালতে বাংলা ভাষা প্রচলন করা একটু কঠিন। না, এটা পাকিস্তানি আমলে বলা হতো। এটা কেন বলেছেন যায় না, আজকে ওটা পত্রিকায় এসেছে। বুঝতে পারলাম না, এটা একটা দুঃসাধ্য কাজ। কোনো মতেই আমি এটা মেনে নিতে রাজি না। এটা বাংলা ভাষা খুবই একটা সমৃদ্ধ একটা ভাষা, এবং এমনকি পরিশব্দগুলো যেটা হয়তো 40 বছর আগে ছিল না, এখন সেই শব্দগুলো ইতিমধ্যেই আমাদের হাতের নাগালের ভেতরে আছে। তো কেন এটা করা হবে? আপনার কাছে আবার আসবো। আফসান চৌধুরী, আপনি শুনছিলেন, আর আপনি নিজে ইতিহাসের ছাত্র এবং গবেষণা করেন মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো নিয়ে আপনার কাজ। তা আপনি 21শে ফেব্রুয়ারিকে কিভাবে দেখেন, এবং যে কথাগুলো আসলো, আমরা যে চেতনা নিয়ে যে 21 ভাষা আন্দোলন আমরা করেছিলাম, এবং তারপর থেকেই তো আমাদের যে এখানেই আমাদের সেই যে শক্তি উৎস, আমাদের অহংকার, তা আপনি কিভাবে এটাকে দেখছেন? আমি ইতিহাসবিদ হিসেবে মনে করি যে আপনি যদি এই পূর্ববঙ্গ বা বাংলা, যেটা আজকের বাংলাদেশ, সেই সময়কার মানুষের ঐতিহাসিক পরিবর্তন বা পর্যায়গুলো যদি দেখেন, তাহলে এইখানের কৃষকরা নিজেদের একটা সত্তা বলতে পারেন আপনি খুঁজে পাওয়া শুরু করলো চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার পর থেকে। প্রধানত মুসলমান কৃষকরা, জমিদাররা হিন্দু, এই ছিল মূল সামাজিক বিষয়। সে কারণে আপনি যখন এখানে বঙ্গভঙ্গ হচ্ছে, বড় লোকরা কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিল, সাধারণ মানুষ বঙ্গভঙ্গের পক্ষে ছিল। এটা খুব মৌলিক একটা বিষয়। কিন্তু সেখানে যারা সবচেয়ে সবল হয়ে আসলো সেটা হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগও কিন্তু ভাষা আন্দোলনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। উর্দু ভাষার যে আন্দোলন, এটা আমরা সবসময় আলাপ করি না, আমি এবারে লিখেছি, উর্দু ভাষা আন্দোলনটা কিন্তু খুব সফল। তখন এই আলিগড়েই শুরু করতে স্যার সৈয়দরা যে শরীফ মানুষের ভাষা হচ্ছে উর্দু, আর নিচু স্তরের মানুষের ভাষা হচ্ছে হিন্দি। এবং এটার পরে কিন্তু সারা ভারতের সকল মুসলমানের এক ভাষা হবে, সেটা হচ্ছে উর্দু ভাষা। এই আন্দোলনটা চলেছে। তো আপনি যদি 46-এর দিকে 1905-এর পরেও যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে, তখনও কিন্তু এই দেশে বাঙালি মানুষ বলছে আমাদের ভাষা কিন্তু বাংলা, কয়েকজনই বলেছে, এবং যেটা প্রফেসর হারুন রশিদের বইতে এটার উল্লেখ আছে। 46-এ গিয়ে আমাদের জন্য কিন্তু যখন ভোট হলো, তখন এখানকার মানুষরা কিন্তু ভোট দিয়েছে সারা ভারতের মুসলমানের অংশ হিসেবে, বাঙালি মুসলমান হিসেবে দেয়নি। কিন্তু দেশ বাংলাদেশের সেই দিক থেকে শুরুর একটা রাষ্ট্র হিসেবে শুরু হচ্ছে যৌথ বাংলা আন্দোলন। সেই যৌথ বাংলা আন্দোলনে কিন্তু বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দু একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যারা হিন্দি ভাষাভাষী জাতীয়তাবাদী, তারাই কিন্তু এই জিনিসটা ঘটতে দেয়নি। অর্থাৎ নেহেরুর এটা বড় ভূমিকা ছিল, প্যাটেলের বড় ভূমিকা ছিল। তো বাংলার মানুষের আলাদা যে যাত্রা, তার অংশ হিসেবে হয়েছে। এবং আপনি দেখেন 46-এ আমরা পাকিস্তানের জন্য ভোট দিলাম, 47-এ দেশ স্বাধীন হলো, পাকিস্তান হলো, 48-এ গিয়ে কিন্তু হরতাল শুরু হয়ে গেছে ভাষা দিয়ে। তাহলে কি হচ্ছে, আমাদের জাতীয়তাবাদ, জাতিসত্তা, জাতীয় পরিচয়টাকে আমরা নির্মাণ করছি। সেই নির্মাণটা কি, আমরা বাঙালিত্ব আমাদের প্রধান। ভাষা আন্দোলনটা এইটাই প্রতিষ্ঠা করেছে। এবং এতে বড় সুযোগটা বা বড় পরিবর্তনটা কি, আগের আন্দোলনে তো আপনি যেহেতু যৌথ নির্বাচনে, পৃথক নির্বাচনে ছিল, আপনি তো হিন্দুর সঙ্গে চাইলেও তো এক করতে পারতেন না। কিন্তু এই যে আন্দোলনটা শুরু হলো, এতে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান একসাথে বাঙালি পরিচয়টা সামনে এলো। এই রাজনীতিটা আমরা অনেক সময় এতটা উল্লেখ করি না, আমরা ভাষা নিয়ে কথা বলি, ভাষার, কিন্তু
এটা মূলত রাজনীতির প্রকাশ, এবং এই প্রকাশটা হচ্ছে কি পাকিস্তানের বিরুদ্ধে প্রকাশ, যে তুমি আমাকে রাষ্ট্রভাষা করতে দিচ্ছ না। একই সাথে এটাও স্বীকার করলে সুবিধা হয় যে রাষ্ট্রভাষার সুবিধাটা কে পেত? অশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যে শিক্ষিত সেই জনগোষ্ঠী সুবিধা পায়, অর্থাৎ মধ্যবিত্তকরণ, আন্দোলনের একটা মধ্যবিত্তকরণ। আমাদের দেশের কিন্তু কৃষকের ইতিহাস, বিদ্রোহ এবং প্রতিরোধের ইতিহাস। এই প্রতিরোধের ইতিহাসটা কিন্তু এই বঙ্গভঙ্গের পরে মধ্যবিত্তের উত্থান হয়েছে। এর আগে তো আর মধ্যবিত্তই ছিল না। এই মধ্যবিত্তের উত্থানের যে শক্তি, তারাই কিন্তু ভাষা আন্দোলন এবং পরবর্তীকালে বাংলাদেশে, কিন্তু পাশাপাশি যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে বিত্তহীন মানুষ, গরিব মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, তাদের আন্দোলন। এবং সেখানে তার ভাষাটাকেও আমাদের মর্যাদা দিতে শিখতে হবে। আমরা যদি বলি যে বাংলা একাডেমির সই করা ভাষাই একমাত্র বাংলা ভাষা, আমার কাছে মনে হয় সেটাও অগণতান্ত্রিক হবে। এই দুটো ঐতিহ্য আমার মনে হয় এখন পাশাপাশি রয়েছে। এবং আমরা যখন বলি যে সেলিম ভাই যে কথাটা বলেন, এটা ঠিক যে আমাদের দোকানগুলো তো আগে এরকম এত ছিল না। আমাদের এখানে অনেক ইংরেজি মিডিয়াম স্কুল আছে যেখানে বাংলায় পড়ানো হয় না। কিন্তু আমরা মনে রাখা দরকার যে আমাদের বাংলা ভাষা সবল হয়ে আছে সাধারণ মানুষের ঠোঁটে। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বড়লোক, তার আকাঙ্ক্ষাগুলো আলাদা। সেখানে বাংলা ভাষা অতটা হয়তো কিছুটা দুর্বল, কিন্তু গরিব মানুষের কাছে বাংলা ভাষাই প্রধান ভাষা। জি, আমরা আরেকটা প্রসঙ্গে আসি, যে গরিব মানুষের প্রধান ভাষা বাংলা ভাষা, যাদের ঠোঁটে বাংলা ভাষা যে সবল হয়ে আছে বললেন। কিন্তু এই যে 21শে ফেব্রুয়ারি পরে যে আমরা বিভিন্ন আন্দোলনের ধাপে ধাপে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যে গণতন্ত্রের কথা বলেছে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, আমরা গণতন্ত্রের কথা বলেছি। তা আজকে যে পর্যায়ে এসেছি আমরা, সেই গণতান্ত্রিক অবস্থা কি, কেমন মনে হয় আপনার কাছে? না, এখন গণতন্ত্র তো হলো একটা বহুমাত্রিক ব্যাপার। সেটার ভেতরে আপনি অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সবকিছুই জড়িত, এবং তার ভেতরে একটা অন্যতম উপাদান হলো তার রাজনৈতিক ব্যাপারটা। এবং সেটাকে আমরা শুধু গণতন্ত্র দিয়ে না বলে এটা রাজনৈতিক গণতন্ত্র হিসাবে যদি আলাদা করে সেই অংশটাকে ধরি, তারপরে রাজনৈতিক গণতন্ত্রের ব্যাপারটাও কিন্তু মানুষের মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতা, এইগুলোর না থাকলে পরে আপনি রাজনৈতিক প্রকৃত গণতন্ত্র সেটা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। এবং তার ভেতরে আরেকটা অন্যতম বিষয় হলো যে নির্বাচন হতে হবে। কেননা সব মানুষ, 16 কোটি মানুষকে একটা মাঠে একত্র করে আপনার প্রত্যেক পয়েন্টে ডিসিশন তো নিতে পারবেন না। তার প্রতিনিধিত্বশীল গণতন্ত্র। তো প্রতিনিধিরা যদি জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচিত হওয়ার সুযোগ এবং ব্যবস্থা যদি পাকাপোক্ত না হয়, তাহলে পরে কিন্তু একবারে প্রথমেই একটা গোলমাল হয়ে গেল আর কি। এবং তাই সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আপনি কোনোভাবেই গণতন্ত্র কায়েম করতে পারেন না আর কি। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সেই গণতান্ত্রিক অধিকারের জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। সুতরাং সেই অর্থে যদি বলেন যে ভাষা আন্দোলনে যে দরজাটা, দিগন্তটা উন্মোচিত হয়েছিল, যে আমাদের সমাজের ভেতরে সামন্ততান্ত্রিক পুরানো ধ্যান ধারণাগুলো এবং বিজাতীয় সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শোষণের ইয়েতে আমরা যে আবদ্ধ হয়েছিলাম, সেখান থেকে আমরা বের হয়ে আসবো। তো সেই জায়গা থেকে আমরা বহু দূরে চলে গেছি। এখন এই যে ছোট বিষয়, কিন্তু আমরা 21-এর আগে সব জায়গায় নোটিশ দেওয়া হতো যে বাংলা ভাষায়, এবং দোকানপাটগুলোতে কিন্তু 21-এর আগেই ওখানে কাগজ দিয়ে তারা বন্ধ করে দিত বা এটা চেঞ্জ করে দিত। এখন এইগুলোর ভেতরে নেই। এখন যুক্তি দেখানো হয় যে আন্তর্জাতিক ভাষা, আন্তর্জাতিক ভাষা। আসলে কথাটা এক অর্থে সত্য, মানি আর না মানি। সেটা হলো আন্তর্জাতিকভাবে আমরা তো এখন একটা বিশ্বায়নের অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে পড়ে গেছি। বিশ্ব বাণিজ্যে যেই দেশ প্রাধান্য বিস্তার করে, সেই দেশের ভাষা আন্তর্জাতিকভাবেও প্রাধান্য অবশ্যম্ভাবীভাবে করবে। এক সময় এটা ছিল স্প্যানিশ ভাষা, আরেক সময় ছিল ফরাসি ভাষা, আরেক সময় হয়তো জার্মান ভাষা। কারণ তখন সারা দুনিয়ার উপরে খবরদারি হয়তো সবসময় তো আর ইংল্যান্ডের ছিল না, ওর জন্য ইংল্যান্ড এবং আমেরিকা মিলে এখন এটা ইংরেজিটা প্রাধান্য হয়েছে। কিন্তু ইংরেজি ভাষা শিখতে তো বাধা নাই, কিন্তু আমাদের বাংলা ভাষা এটা খুব ভুল ধারণা। ইংরেজি শিখবো না কেন, অন্য 10টা ভাষা আমি শিখবো না কেন? কিন্তু প্রাথমিক যে জ্ঞান অর্জনের জন্য তার চিন্তার সূত্রগুলোকে তার মগজে বা তার চেতনায় সে যখন ভাবতে শিখে, ভাষার মাধ্যমে যখন ভাবতে শিখে, কোন ভাষার মাধ্যমে তার ভাবনা শিক্ষাটা আমরা নিশ্চিত করব? সেটা বাঙালির ক্ষেত্রে বাংলা ভাষা,
সেটা চাকমাদের ক্ষেত্রে চাকমা তাদের ভাষা, এবং অন্যান্য যে জাতিসত্তাগুলো আছে তার নিজের নিজের ভাষায় সেই জিনিসটা প্রথমে শিখিয়ে নিতে হবে। এবং সেইটার উপরে দাঁড়িয়ে আমাকে একটা কেন, আমি পারলে পরে 2টা, পারলে পরে 3টা আন্তর্জাতিক বা অন্য বিদেশি ভাষা সম্পর্কে আমার আরও দখল আমাদের বৃদ্ধি করা একান্তভাবে প্রয়োজন। এটা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে না, সেটা একটা আনুষঙ্গিক। আমি এটাকে মানে গৌণ মনে করছি। আমি মনে করি যে মানুষের জ্ঞান ভাণ্ডারটাকে সমৃদ্ধ করার জন্য, খালি সাহিত্যের ছাত্র হিসাবেই না, আপনি সামগ্রিকভাবে সাধারণভাবে জ্ঞান ভাণ্ডারটাকে সমৃদ্ধ করার জন্য আমাদের কিন্তু অন্যান্য বিদেশি ভাষাও আমাদের রপ্ত করা উচিত। কিন্তু বাংলা ভাষা আমাদের মায়ের ভাষার উপর ভিত্তি করে সেই জিনিসটা করতে হবে। আফসান ভাই, যেটা আপনাকে জানতে চাই, যেটা মুজাহিদুল ইসলাম সেলিম বলছিলেন, যে আসলে যে আমাদের যে 21 যে ভাষা শুধু ভাষা অধিকার প্রতিষ্ঠার মধ্যে তো সীমাবদ্ধ থাকেনি। এটা তো আমাদের স্বপ্ন ছিল যে গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র হবে, যে বৈষম্য দূর হবে। তা আমরা এখন যে পর্যায়ে আছি সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি বৈষম্যের কথা বলেন, আমাদের দেশের জাতীয়তাবাদী আন্দোলনের কিন্তু প্রধান বিষয় হচ্ছে বৈষম্য। যেভাবে জাতীয়তাবাদ নির্মিত হয়, এটা অন্য শক্তির বিরুদ্ধে আন্দোলনের জন্য হয়। তো অতএব ইংরেজের বিরুদ্ধে যেটা হয়েছে ওটাও এক ধরনের জাতীয়তাবাদ ছিল, পাকিস্তানের বিরুদ্ধে যেটা হয়েছিল সেটাও এক ধরনের জাতীয়তাবাদ। সেইখানে আমাদের 6 দফা যেটা হলো মূল কেন্দ্র, 6 দফাটা ছিল বৈষম্য বিরোধী। কিন্তু আপনি দেখেন স্বাধীনতার পরে যেটা লক্ষ্য করে সব গবেষণা, এবারে বিশেষ করে বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের যতগুলো কাগজ বের হয়েছে এর উপরে প্রত্যেকটার মধ্যে বৈষম্য বাড়ছে, প্রচন্ডভাবে বাড়ছে। গরিব মানুষের কাছ থেকে বড় লোকের কাছে টাকা চলে যাচ্ছে। তো তাহলে আপনি যদি বলেন যে সারা পৃথিবীব্যাপী এটা হচ্ছে, সারা পৃথিবীব্যাপী হচ্ছে, বাংলাদেশে অনেক বেশি। হ্যাঁ, আমি বাংলাদেশ নিয়ে বলছি। বাংলাদেশে তো আমরা যেহেতু বলি যে আমাদের এতগুলো ঐতিহাসিক ঐতিহ্য, তার মধ্যে এটা ছিল না। যেটা হয়েছে, বিলুপ্ত হয়েছে আমাদের দেশে, সেটা হচ্ছে কৃষকের আর গরিব মানুষের কথা বলার রাজনৈতিক দল কেউ নেই। সেলিম ভাইরা আছেন কিন্তু তারা ততটা সবল না, যার ফলে আওয়ামী লীগ বিএনপি এই দুটি দল অত গরিবের কথা সামনে থেকে বলে না। কিন্তু আপনি যদি আমাদের ইতিহাসের, আমি যেহেতু ইতিহাস পড়াই, আমি দেখি যে কৃষকই প্রথম কিন্তু প্রতিরোধটা করেছে। মধ্যবিত্ত তো তৈরি হয়নি। মধ্যবিত্ত যখন তৈরি হয়েছে, এই দালাল শ্রেণী যখন তৈরি হয়েছে, তখন কিন্তু তারা ইংরেজের সঙ্গে হাত মেলাবার জন্যই তারা তৈরি হয়েছে। তাহলে এই বিদ্রোহগুলো কারা করেছে? আপনি আশ্চর্য হবেন যে ইংরেজরা আসা প্রায় 5 বছরের মধ্যেই কিন্তু 4-5 বছরের মধ্যেই বিদ্রোহ শুরু হয়েছে। সাধারণ মানুষ করেছে, গরিব মানুষ করেছে। সেই ঐতিহ্যটা এসে এই বাঙালি মুসলমানদের ক্ষেত্রে, পূর্ববঙ্গের ক্ষেত্রে এই আমাদের পার্টিশনের সময় থেকে এটা কমে গেল। আর যারা পশ্চিমবঙ্গের মানুষ এবং বিশেষ করে বাঙালি হিন্দু, তারা কোনোদিনই ইংরেজ বিরোধী ছিল না। শুরু হয়েছিল তারা টেরোরিজম যেটা শুরু করেছিল। কিন্তু ওর পরে কমিউনিস্ট পার্টি মনে করেন যারা ছিল, তার গরিবের কথা বলতো, তারা হয়তো এতটা সবল দল ছিল না, কিন্তু তার একটা শক্তি ছিল। এইরকম কোনো শক্তি আমাদের দেশে নেই যে গরিবের কথা বলবে। তো তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের সকল চিন্তা ভাবনা হয়ে গেছে নাগরিক চিন্তা ভাবনা হয়ে গেছে ঢাকা কেন্দ্রিক। আমরা বৈষম্যটাকে বলি যে না, এটা তো হবেই, আমরা গরিব মানুষের কথাটা বলি না। ঢাকা শহরের এমনকি মধ্যবিত্তরা যে রাস্তায় হাঁটতে পারে না, ওটাও আমাদের কাছে কোনো কষ্টের বিষয় না। আমরা ফুটপাত পরিষ্কার করতে চাই যাতে এটা সুন্দর দেখায়। অতএব এই যে প্রান্তিককরণ, গরিব মানুষের প্রান্তিককরণ, এটা কিন্তু আমাদের ইতিহাসের কথা একদিকে বলি, যেমন আমার মহান ভাষা আন্দোলন বলি, মহান মুক্তিযুদ্ধ বলি, আর গরিবকে এটা থেকে ফেলে দিই। কিন্তু আপনি যদি ৭১টাকে দেখেন, আমি ৭১ই বললাম, ৭১টাকে দেখলে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধ হয়েছে তো গরিব মানুষের সহায়তায়। কারণ মুজিবনগর সরকার কলকাতায় ছিল, তার ধরেন শিক্ষিত প্রশিক্ষিত মানুষ হোক বা যারা সাধারণভাবে দেশের ভেতরে যারা লড়াই করেছে, তারা তো সমস্ত জায়গায় গেছে গরিব মানুষের সহায়তায়। আমাদের দেশে আমি যে কতটুকু তথ্য পাচ্ছি তাতে তো মনে হচ্ছে যে নারী নির্যাতিত হতো বেশিরভাগই ছিল গরিব মানুষ। তো তাহলে এত বড় একটা গরিব মানুষ যে এত বড় ভূমিকা দিয়ে, সম্ভবত সবচেয়ে বেশি তার ভূমিকায় বাংলাদেশ স্বাধীন হলো, আপনার কোনো নীতি নিয়ম কোনো কিছু আছে? একটা গরিব মানুষের জন্য তো আর খুব শুদ্ধভাবে বাংলা বলাটা বিষয় না, সে হচ্ছে শিক্ষিত হওয়া। আমাদের সেই শিক্ষার মানটা চিন্তা করুন কি অবস্থা হচ্ছে। গরিব মানুষকে আমরা শিক্ষা পৌঁছে দিতে পারছি না। মান সম্পন্নতার ক্ষেত্রে আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে যেহেতু কিছুটা কাজ করেছি, আমি দেখেছি যে অবশ্যই মান অনেক কমে গেছে। তো
তো তাহলে আপনি গরিব মানুষের সঙ্গে তো আপনি এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন। এখন আমরা যদি পোশাকে উদযাপনের 21 করতে চাই সেটা অন্য কথা, সুন্দর কাপড় চোপড় পরে গিয়ে আমরা যেটা মানে বিভিন্ন সময় করা হয়ে থাকে, কিন্তু ওই যে মানুষটা যে বলবে যে আমার লেখাপড়া শিখে জীবনের উন্নতি করার অধিকারটা চাই, যেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, ভাষা আন্দোলনের অঙ্গীকার, যেই বলেন, সেটা আমাদের কই? তো এই প্রান্তিককরণটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। এই যেটা আমার মনে হয় যে আপনি একটু বলবেন যে যেটা বলেছেন আফসান চৌধুরী, যে আসলে গরিব মানুষের পক্ষে কথা বলার রাজনৈতিক দল নেই, আপনারা যারা আছেন এখনো বলে যাচ্ছেন গরিব মানুষের পক্ষে, কিন্তু এটা গরিব মানুষের পক্ষে আসলে মানুষ কথা বলার লোক কমে যাচ্ছে কেন? আমরা যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করলাম, যে ভাষা আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধ, তারপর যে সবকিছু তো হলো যেটা বললেন যে অর্জন তো সাধারণ মানুষের, তো সাধারণ মানুষের পক্ষে কথা বলার লোক কমে যায়। দেখুন, ইতিহাসের সঠিকভাবেই আফসান বলেছেন এটা, যে আমাদের আন্দোলনের ইতিহাস যদি দেখেন, পাকিস্তানের পরের ইতিহাস যদি দেখেন, তাহলে পরে পার্টিশনের পর থেকেই কিন্তু এইখানকার কৃষকদের বড় বড় আন্দোলন সংগঠিত হয়েছে। তেভাগার আন্দোলন, টঙ্ক আন্দোলন, নানকার বিদ্রোহ এবং অন্যান্য গ্রামাঞ্চলেও নানা বিষয়ে সংগ্রামগুলো কিন্তু অগ্রসর হয়েছে, এবং সেটাই কিন্তু গণতন্ত্রকে একটা শক্তভাবে উপস্থাপন করার মতো একটা সংগ্রামের জন্ম দেওয়ার পটভূমি রচনা করে। আমরা যদি ভাষা আন্দোলনের 52 পর্বটাও দেখি, 21শে ফেব্রুয়ারি গুলি হওয়ার পর আন্দোলনটা কেবলমাত্র মধ্যবিত্তের ভেতরে কিন্তু সীমাবদ্ধ থাকেনি। এইটা বেগবান হয়ে উঠল যখন ঢাকা শহরের শ্রমজীবী মানুষ এবং সঙ্গে সঙ্গে সমস্ত দেশের মফস্বলের একেবারে গায়ে গ্রামের মানুষও এসে যখন নাকি তাদের কথায় অভিব্যক্ত করে এবং অন্যান্যভাবে তারা যখন এটার পক্ষে তারা বলতে শুরু করলো। 54 সালের যুক্তফ্রন্টের সময়, সেই সময় কৃষকদের ভূমিকাটা একটা প্রধান ব্যাপার ছিল, যেটার ফলে যুক্তফ্রন্ট বিজয়ী হতে পারলো। আইয়ুব বিরোধী আন্দোলনের যদি দেখেন, শিক্ষা আন্দোলনটাকে আমরা আলাদা করে চিহ্নিত করি বটে, কিন্তু সেই সময় শক্তিশালী রেলের শ্রমিকদের আন্দোলন, অন্যান্য পাটকল শ্রমিকদের আন্দোলন, এবং সেগুলো কিন্তু অগ্রসর হয়েছে। 6 দফার আন্দোলন, 7ই জুনের ঘটনা যদি দেখেন, মনু মিয়াকে হত্যা করার পর তেজগাঁতে, তারপরে কিন্তু আন্দোলন আরেকটা রূপ নিয়ে নিল, এবং আদমজীর শ্রমিকরা যখন আসলো ঢাকা শহরে মিছিল করে, আন্দোলন আরেকটা মাত্রা নিয়ে নিল। 69-এর গণ অভ্যুত্থান, এগুলো তো আমরা নিজের করা আর কি, আমরা তখন তরুণ কর্মী। তো সেই সময় আমরা দেখেছি যে আন্দোলনটা যখন সারা দেশে আমরা গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে সক্ষম হলাম এবং ঘেরাও আন্দোলন শুরু হয়ে গেল এবং অন্যান্য হয়ে গেল, তখন আরেকটা মাত্রা নিয়ে গেল। আমাদের মুক্তিযুদ্ধ যদি বলেন, গবেষকরা হিসাব করে দেখেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ, তাদের 70% হলো আমাদের কৃষক এবং একটা বড় অংশ হলো শ্রমিক, মধ্যবিত্তের অংশ খুব কম। এবং তাহলে পরে এই শ্রমজীবী মানুষের অংশগ্রহণের ফলে কিন্তু আমাদের স্বাধীনতার পর আমরা যে পথে যাত্রা শুরু করেছিলাম, সেটা প্রগতিশীল উপাদান নিতে পেরেছিল, রূপ নিতে পেরেছিল। কিন্তু এই অংশগ্রহণ, শ্রমজীবী মানুষের অংশগ্রহণ, সেটা একটা অন্যতম প্রধান শর্ত। সেই ধারাটা, এটা ঠিকই বলা হচ্ছে যে যথাযথভাবে এই প্রগতিশীল বামপন্থী শক্তি বা শ্রমজীবী মানুষের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেইখানে তাকে পলিটিক্যালি ট্রান্সফর্ম করা, রাজনৈতিকভাবে রূপান্তরিত করা এবং সেই জায়গায় নিয়ে এসে সেটাকে জমা করা, সেই কাজে ব্যত্যয় ঘটেছে। অনেকটা বাস্তব অবস্থার কারণে বটে, তবে আমি খালি বাস্তব অবস্থার উপরে দায় দেব না। যেমন কমিউনিস্ট পার্টি কত বছর নিষিদ্ধ, এবং দেশ স্বাধীন হওয়ার পর 3 বার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছে। আমাদের একতা পত্রিকার অফিস কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছে, একতা বন্ধ করে দেওয়া হয়েছে, এই জাস্ট বললাম। কিন্তু এইগুলোকে আমি অজুহাত হিসেবে মনে করি না, আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরা সেগুলো একটু অনুধাবন করার চেষ্টা করছি এবং এটাকে সমসাময়িক করে, বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে কিভাবে আমরা একটা সেতু বন্ধন স্থাপন করতে পারি, সেইগুলোর জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু আমাদের লক্ষ্য এই ভাষার আন্দোলনের ধারাতেই আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের 4 রাষ্ট্রীয় মূলনীতি। এবং আমি না বললেই খুশি হতাম যে মুক্তিযুদ্ধের চেতনা এখন ধুলায় লুণ্ঠিত। এখন মধ্যবিত্ত বুর্জুয়ারা সেই আদর্শটা পরিত্যাগ করতে পারে, কিন্তু শ্রমজীবী মানুষকে এটাকে উঠিয়ে নিতে হবে, নিয়ে বলতে হবে যে ঠিক আছে মধ্যবিত্ত তোমরা আমাদের পেছনে পেছনে থাকো, এখন আমরা দায়িত্ব নিচ্ছি, এটা করো। অনেকটা ফরাসি বিপ্লবের মতো।
সাম্য মৈত্রী স্বাধীনতার বাণী নিয়ে সেটা ধুলায় ভুলুণ্ঠিত হয়েছিল। পরে আবার প্যারি কমিউনে তারা কিন্তু এইটাকেই স্লোগান হিসেবে ধরলো, যে যেটা ধুলায় ফেলে দেওয়া হয়েছিল বুর্জুয়ারা, সেটা আমরা শ্রমজীবী মানুষ সেই প্যারি কমিউনের মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়ন করি। সম্ভবত ওরকম একটা কর্তব্যের মুখে আমরা দাঁড়িয়ে আছি জাতি সাধারণভাবে। তবে খালি আফসান ভাই, এইটা খালি আমি বলতে চাই যে শ্রেণীর ভূমিকাটা যদি তার পলিটিক্যাল পার্টি রোল প্লে নাও করে, তাহলেও কিন্তু শ্রেণীর ভূমিকার একটা অবদান থেকে যায়। কিন্তু সেটা রাজনৈতিক ক্ষমতার প্রশ্নে যেই জায়গাটায় পৌঁছা দরকার, সেইটা কিন্তু এই স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে হবে না। সেইটার জন্য একটা রাজনৈতিক আমার যেটা মনে হয়, আমি তো যেহেতু বিষয়টা নিয়ে গবেষণা করি, আমার কাছে যেটা মনে হয় যে এই যে বৈষম্যটা, এটা কেবলমাত্র যে অর্থনৈতিক বৈষম্য তা নয়, এটা রাজনৈতিক বৈষম্য তৈরি হয়েছে। অর্থাৎ এই যে সরকারি অংশ যেখানে রাজনৈতিক দলগুলো সক্রিয় থাকে, আর যে সামাজিক অংশ যেটা সম্পর্কে আমরা একেবারে জানতেই পারি না, কারণ আমরা জানার চেষ্টা করি না। আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে এই অংশটার, অফিসিয়াল অংশটার দিকে তাকানো। শ্রেণী কিন্তু কেবল রয়েছে না, শ্রেণী সবল হচ্ছে। এই শ্রেণীর যে পরিবর্তন, এটা আমাদের রাজনীতিবিদদের অনেকে ধরতে পারছেন না। এই গ্রামে আমি 2002 থেকে মোটামুটি একটু নিয়মিতভাবে দেখছি এই নতুন গ্রামের উঠতি মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে। এখন এরা অনেক সবল হয়েছে। এদের অন্যতম ভিত্তি হচ্ছে রেমিটেন্সের টাকা। এদেরকে যদি, যেটা অনেক গবেষক যেটা বলার চেষ্টা করেন যে এরা বোধহয় রেমিটেন্সের এই বড় লোক ইত্যাদি ইত্যাদি, মধ্যবিত্ত বলেন বড় লোক হন, ইতিহাসে প্রথমবারের মতো এই গ্রামীণ মধ্যবিত্ত বা গ্রামীণ মধ্যবিত্তের হাতে এতটাই পয়সা আছে যে সে প্রভাব ফেলতে পারে। আমরা তাদের দিকে না তাকিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমাদের রাজনীতি, তারা কিন্তু নাগরিক রাজনীতি করতে চায় না, কারণ এটা থেকে তাদের আশা কম। তারা তো চারিদিকে দেখতে পায় রাজনৈতিক দলগুলোকে। এদেরকে আমাদের বোঝা দরকার যে এরা কারা, এই মধ্যবিত্ত গ্রামের সবচেয়ে সবল অংশটা। এবং আমি দেখেছি, আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতাতে বলছি, এদেরকে যদি সংগঠিত করা যেত, এরা পারে না এমন কিছু নাই। আমি নিজে দেখেছি এক একটা গ্রামের পর গ্রাম, তারা বলছে আমরা এই গ্রামে আমাদের কারোর দরকার নেই, আমরা নিজেরাই গরিব মানুষগুলোর জন্য ব্যবস্থা করে দেবো। এবং অসংখ্য গরিবকে নিজেরা টাকা তুলে, চাঁদা তুলে করে দিয়েছে। তাদের চিকিৎসা করার দরকার হয়েছে, ঢাকায় পাঠাতে হবে, 1 লাখ 1.5 লাখ টাকা, আমি 2002-3-4 কথা বলছি, তারা টাকা তুলেছে। তার মানে শক্তিটা আছে। কিন্তু আমাদের লক্ষ্য হয়ে গেছে রাজনৈতিক দলের প্রতি। রাজনৈতিক দলের প্রতি আমার অতটা মানে এভিডেন্সের ভিত্তিতে আমি বলবো যে প্রমাণ পাওয়া যায় না। রাজনৈতিক দল শুরু হয় কিন্তু একটু ওপরে গিয়ে। রাজনৈতিক দল শুরু হয় মনে করেন একটু যেখানে পেরি আরবান এরিয়ায়, একটু শহরের গন্ধ পাওয়া গেছে যেখানে, সেখান থেকে। সেইটা থেকে আমি আস্থার জায়গা এতটা খুঁজে পাচ্ছি না। এখন আমাদের দেশে যেটা হয়েছে, ঢাকা শহর বলেন, চিটাগং শহর বলেন, এখানে প্রচুর বিত্তহীন মানুষ এসছে। আপনার গ্রাম আসলে শহরে ঢুকে পড়েছে। এখন এদেরকে আপনি কিভাবে এদেরকে পরিচালিত করবেন সেটা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপরে। আপনি গরিবের সঙ্গে সম্পর্কটা কি করবে? আপনার শহরেই তো গরিব রয়েছে, আপনি তাদের সঙ্গে কি সম্পর্ক করবেন? এটা আমার মনে হয় রাজনৈতিক দলের একটা বড় সুযোগ। এবং সেলিম ভাইদের মতো দলের জন্য কিন্তু এটা হচ্ছে একটা বড় সুযোগ। কিন্তু এ পূর্বে আমার মনে হয় না ওনারা এরকম সুযোগ পেয়েছেন যে এইরকম একটা দল, যাকে রাজনৈতিক দলরা শুধু বোমাবাজি করার জন্যে, ডাকাতি করার জন্যে, ইয়াবা বিক্রি করার জন্য ব্যবহার করে, তাদেরকে আপনি সংগঠিত করতে পারেন। মানে একটা মানে অবজারভেশনটা আমার কাছে বেশ ভালো লাগলো এই জন্য, গ্রাম আসলে শহরে ঢুকে গিয়েছে। মানে গ্রামে যে সেই যে না খাওয়া মানুষ, বুভুক্ষ মানুষ ছিল, গ্রামে কিন্তু ওই অর্থ ওরকম নেই। সেই বিত্তহীন মানুষগুলো শহরে এসে কনসেন্ট্রেটেড করে। দেখেন একটা জিনিস, আমি একটা বস্তিতে গান সংগ্রহ করেছিলাম, আমি 150 গান পেয়েছিলাম। আমি তো জিজ্ঞেস করলাম যে 150 গান কি করে পাওয়া গেল? তাহলে দেখবেন যে একটা বস্তিতে বিভিন্ন প্রদেশের ডিস্ট্রিক্টের মানুষ আসে, তারা নিজেদের গানগুলো নিয়ে আসে। এই জিনিসটা কি একটু ভেবেছেন আপনাদের, যেহেতু এই গরিব মানুষ নেই কাজ? এটা হচ্ছে যে আমাদের এখানে গ্রামাঞ্চলে একটা পর্যায়ে নিঃস্বকরণের প্রক্রিয়াটা ব্যাপকভাবে একটা প্রভাব ফেলে, এবং গ্রামে কোনো আয় উপার্জনের ব্যবস্থা না থাকায় তারা শহরের দিকে আসতে থাকে। সেই প্রক্রিয়াটাকে আমরা এখনো পর্যন্ত বন্ধ করতে পারিনি। এই নিঃস্বকরণের ব্যাপারটা কেবলমাত্র আর্থিক সামর্থ্যের দিক থেকে বিবেচনা করলে হবে না, সেখানে সুযোগের এবং উৎপাদনশীল বিনিয়োগের মাধ্যমে তার জীবিকার একটা ব্যবস্থার কতখানি সুযোগ হচ্ছে সেই দিক থেকে দেখতে হবে আর কি। এখন উন্নয়নের সমস্ত কর্মকাণ্ড যখন শহর কেন্দ্রিক হয়ে যায়, আপনি কিন্তু গ্রামাঞ্চলে
সেই উন্নয়নের ছোঁয়াটা দিতে পারছেন না। অনেক সময় গ্রাম এলাকার লোকের সঙ্গে কথা বললে তারা এই কথাই বলে যে ভিক্ষা চাই না কুত্তা সামলান। হ্যাঁ, যে আমাকে সাহায্য দিতে হবে না, শহর থেকে টাকা পাঠাতে হবে না, কিন্তু গ্রামের টাকাটা গ্রামে থাকুক। আচ্ছা, আমার কৃষকের ধান উৎপাদন করতে যে খরচ পড়ে, আপনি তার চেয়ে 200 টাকা কম দামে যদি তাকে বিক্রি করতে হয় তাহলে সে চলবে কিভাবে? চলবে, রাইট। এবং তার কৃষি পণ্যের দাম ক্রমাগতভাবে কমে যাচ্ছে এবং কৃষি উপকরণের দাম ক্রমাগতভাবে বাড়ছে। সুতরাং এটার ভেতরে যে অর্থনীতিটা এইভাবে এমনভাবে পরিচালিত যে গ্রাম থেকে টাকা উঠিয়ে এনে যে আদি পুঁজি সংগ্রহের যে ব্যবস্থাটা ইউরোপে প্রায় 300 বছর আগে যেটা হয়েছিল সেটা এখন এই প্রক্রিয়ার ভেতর দিয়ে হচ্ছে। এইভাবে একটা গ্রাম ঢুকে যাচ্ছে শহরে। কিন্তু এটার সঙ্গে আমি যোগ করে বলবো যে লুটেরারাও কিন্তু গ্রাম থেকে, সেটার সংখ্যায় কম, তারা আবার দেখছে যে শহরে গেলে পরে লুটপাটের সুযোগ অনেক বেশি, কারণ সেখানে হলো ক্ষমতার কেন্দ্রবিন্দু, ক্ষমতার অলিতে গলিতে এবং বারান্দায় যদি ঘোরাঘুরি করতে পারি, কোনোভাবে যদি একটা চান্স পাওয়া যায়, তাহলে সেখানে মুফতে আমি কিছু কয়েক কোটি টাকা এখানে বানিয়ে নিতে পারবো। এবং এইভাবে যে সমাজের বিভাজনটা, সেই বিভাজনটা পুনরুৎপাদিত হচ্ছে একটা বর্ধিত আকারে। এবং ঢাকা শহর যেটা একসময় ছিল 15 লক্ষ, বা আমাদের সময় আমরা দেখেছি খুব বেশি হলে 20-25 লক্ষ, তো এইটা এখন প্রায় 1.5 কোটিরও বেশি লোকের বসবাসের জায়গা হয়ে গেছে। সুতরাং এখানে অনেক সময় যানজট নিয়ে কথাবার্তা হয়। তা আমি বললাম যানজট নিয়ে আলাপ করা যাবে, তার আগে তো সমাধান করতে হবে জনজট। এত মানুষের জন্য তো এই জায়গা আপনি ব্যবস্থা করতে পারবেন না। তাহলে পরে আমাদের পুরা উন্নয়ন পরিকল্পনাটা গ্রাম থেকে সম্পদ উঠিয়ে শহরে নিয়ে আসাটাকে ঘুরিয়ে দিয়ে, শহর থেকে নেওয়ার দরকার নেই, কিন্তু গ্রামে সেই প্রবাহটা আসুক। এবং এইটার ভিতরে এটা খুবই তাৎপর্যপূর্ণ যে রেমিটেন্স যেটা আসে, এবং আমি এটাও খোঁজ করে দেখেছি যে বিদেশে যারা থাকে একটু বেশি মানে দক্ষ এবং ভালো বেতন পায়, আর যারা একেবারে কায়িক পরিশ্রম করে, তুলনামূলকভাবে যারা মেহনতি কায়িক শ্রমিক, তারা তাদের ইনকামের যেই অংশটা দেশে পাঠায় সেটা তুলনামূলকভাবে কিন্তু অন্য অংশের চেয়ে অনেক বেশি, প্রপোর্শনালি অনেক বেশি। গরিব মানুষ সব টাকা পাঠিয়ে দেয়। প্রায় 1 কোটি মানুষ বিদেশে কিন্তু আছে, 80 লক্ষ 90 লক্ষ, আমার ধারণা 1 কোটি হয়ে যাবে আর কি, আনরেজিস্টার্ড লোক যদি ধরেন। তাহলে দুনিয়াতে কয়টা দেশ আছে যেখানে 1 কোটি মানুষ, কিন্তু তাদের দেখাশোনা খোঁজ খবর এই জায়গাটা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে ঠিক মতো করা হচ্ছে না। এবং এইটা হলে পরে এইটা কেবল আমাদের অর্থনীতির জন্যই সমৃদ্ধি এনে দেবে তাই না, আমাদের ভাষাটাকেও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও সেটা কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে। এদিকে নজর দিলে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওএসিস এই সময়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।